মানে স্টুডেন্টস চাকরি মোটামুটি দু রকমেরই হয়, একটা হচ্ছে সরকারি আর একটা হচ্ছে বেসরকারি। এবার এই সরকারি চাকরির মধ্যেও যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট এরকম ভাগ আছে, ঠিক সেরকম বেসরকারি চাকরির ক্ষেত্রেও এক মালিকানা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, দেন লিমিটেড কোম্পানি, এইভাবে বা এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানি, এরকম বিভিন্ন ভাগ আছে এবং প্রচুর ইন্ডাস্ট্রি আছে। কিন্তু বেসিক্যালি যদি আমি ডিফারেন্স করতে চাই তাহলে চাকরির মোটামুটি দুটোই ধরন হয়, একটা সরকারি একটা বেসরকারি। এবার সরকারি চাকরি পাওয়াটা যেমন সত্যিকারের একটা টাফ ব্যাপার, কারণ ভ্যাকেন্সি ভীষণ কম থাকে, সীমিত থাকে এবং প্রচুর ক্যান্ডিডেট থাকে। বিশেষ করে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা কিন্তু একটা সিকিউরিটি চায়, যে স্যালারি কম হলেও ঠিক আছে, অ্যাভারেজ হলেও ঠিক আছে, কিন্তু চাকরিটা যেন হঠাৎ চলে না যায়। মানে অনিশ্চয়তাটাকে একটু ভয় পায়, আনসার্টেনিটিকে ভয় পায়, যে কারণে মানে সরকারি চাকরি একবার পেয়ে গেলে, যেহেতু ভীষণ কোনো অপরাধ না করলে বা খুব প্রবলেমেটিক কিছু না হলে চাকরিটা যায় না, সেই কারণে কিন্তু এই সরকারি চাকরির প্রতি একটা আলাদা আকর্ষণ আছে সমস্ত লোকজনেরই, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির বা আমাদের থাকে বা ক্যান্ডিডেটদেরও থাকে। আর বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটিটা একদমই নেই। অবশ্যই তুমি যত বড় পোস্টেই চাকরি করো, যত ভালো কোম্পানিতেই চাকরি করো, 2 থেকে 3 মাসের নোটিশে বা কোনো কোনো ক্ষেত্রে আরও কমে তোমাকে কিন্তু তোমার চাকরি চলে যেতে পারে। এটা হচ্ছে বেসরকারি চাকরির একটা নেগেটিভ দিক। কিন্তু যদি পজিটিভ দিক দেখো তাহলে হচ্ছে এটাই, যে প্রথম কথা, এখন কিন্তু বিভিন্ন সরকারি জায়গাতেও এই আনসার্টেনিটি আসছে। বিভিন্ন জায়গায় নিশ্চয়ই জানো, কন্ট্রাকচুয়াল বেসে জব দেওয়া হয়, বা হয়তো চাকরি পাওয়ার পরে যে সমস্ত ফেসিলিটিস আগেকার দিনের সরকারি চাকুরিরা পেত সেটা এখন পায় না। তো এই সবগুলো আসছে। ঠিক সেই রকম বেসরকারি চাকরির ক্ষেত্রে তো এই আনসার্টেনিটি ছিলই, যে কারণে এটা কোনো প্রবলেমেটিক কিছু নয়। কিন্তু যেটা ফেসিলিটি, সেটা হচ্ছে যে বেসরকারি চাকরিতে স্যালারির কিন্তু কোনো লিমিট হয় না, বলতে পারো, এটা বলতে পারো। কারণ এমন এমএনসির স্যালারিও শোনা যায়, টপ মোস্ট লেভেলের যারা স্যালারি ড্র করে, তাদের স্যালারি এতটাই যে কোনো সরকারি চাকুরে সারা জীবন ধরে পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করবেন, সেইটা হয়তো কোনো একজন এমএনসির কোনো একজন টপ লেভেলের এমপ্লয়ি সে কিন্তু 1 বছরে তার চেয়ে বেশি টাকা ইনকাম করবে। সো স্যালারির দিক থেকে কিন্তু অবশ্যই বেসরকারি সংস্থা এগিয়ে আছে, এবং শুধু স্যালারির দিক থেকে নয়, তার সাথে চাকরি পাওয়ার ক্ষেত্রেও যে সংখ্যা বলতে পারো, ভ্যাকেন্সি বলতে পারো। কারণ প্রাইভেটাইজেশন বা বিভিন্ন কর্মকাণ্ড যেটা চলছে বিভিন্ন ইন্ডাস্ট্রি, সেইখানে প্রচুর প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে, এবং যে কারণে প্রাইভেট কোম্পানি প্রচুর বাড়ছে, এবং তার ফলে সেই সমস্ত কোম্পানিতে প্রচুর ভ্যাকেন্সি তৈরি হচ্ছে এবং প্রচুর এমপ্লয়ির দরকার পড়ছে। যে কারণে চাকরির মানে ভ্যাকেন্সি যদি দেখো বা চাকরির সংখ্যা যদি দেখো, সেক্ষেত্রেও কিন্তু প্রাইভেট কোম্পানিতে চাকরির সংখ্যা অনেক বেশি। তো এইবার আর একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে দুটো চাকরি পাওয়ার যে টেকনিক, কীভাবে পাওয়া যেতে পারে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো শর্টকাট নেই। তোমাকে ওই যখন সরকারি সংস্থা থেকে কোনো বিজ্ঞাপন দেওয়া হবে যে অমুক পোস্টে ভ্যাকেন্সি আছে, তার জন্য মিনিমাম এলিজিবিলিটি এই লাগবে, এবং অমুক দিনের মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে, এই সমস্ত নিশ্চয়ই জানো লেখা থাকে। তো সেই ওয়াইজ তোমার এলিজিবিলিটি যদি ম্যাচ করে যায়, তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং তারপরে একটা এক্সামের ডেট পড়বে, কম্পিটিটিভ এক্সাম। সেই এক্সাম অ্যাটেন্ড করতে হবে, এবং তারপরে একটা কি দুটো এক্সাম হয়তো হবে, এবং তারপরে আলটিমেটলি একটা ইন্টারভিউ সেশন হবে, এবং তারপরে ফাইনালি জানা যাবে যে কে সিলেক্ট হলো আর কার সিলেকশান হলো না। সো এটা হচ্ছে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে পাওয়ার যে প্রসেস। আর বেসরকারি চাকরি, সেটা ছোটোখাটো এক মালিকানা কোম্পানি বা আরও ছোটো কোনো কোম্পানি থেকে, মানে কোনো ব্যবসা থেকে শুরু করে একদম ধরো টপ মোস্ট লেভেলের এমএনসি, সমস্ত জায়গাতেই কিন্তু এই চাকরি পাওয়ার অনেকগুলো ওয়ে আছে,
প্রচুর ওয়ে আছে। তার মধ্যে একটা অবশ্যই এটা যে তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে এবং তোমার যদি চেনা পরিচিতি থাকে, মানে তোমার নিজের রিলেটিভ বা বন্ধুবান্ধবের মধ্যে কেউ বা সিনিয়র কেউ তোমার চেনা জানা, সে যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করে অলরেডি, তাহলে তার রেফারেন্সে কিন্তু তুমি সেই কোম্পানিতে যদি ভ্যাকেন্সি তৈরি হয় কোনো একটা পোস্টে এবং সেটার সঙ্গে যদি তোমার প্রোফাইল ম্যাচ করে যায়, সেক্ষেত্রে তুমি ইন্টারভিউ কল ডাইরেক্ট পেয়ে যাবে, শুধু ওই রেফারেন্সের ভিত্তিতে। চাকরি পাবে না, কিন্তু ওই ইন্টারভিউ কলটা পেয়ে যাবে এবং সেইখানে গিয়ে যদি ইন্টারভিউ অ্যাটেন্ড করে যদি স্যাটিসফাই করতে পারো, তাহলে অবশ্যই চাকরিটাও পেয়ে যেতে পারো। মানে সোজা কথায় কোনো ফর্ম্যাল কোনো প্রসিডিওর নেই যে একটা সেট আছে যে এটাই একমাত্র প্রসেস, এইভাবে যেতে হবে, সেটা কিন্তু নেই। তো এইভাবে বেসরকারি চাকরি কিন্তু পাওয়া যেতে পারে। কিন্তু এটাও ঠিক যে এই রেফারেন্সের ভিত্তিতে তুমি কত চাকরি আর মানে মানে পাওয়ার চান্স পাবে, কতজনের আর কত চেনা জানা লোক আর এই সমস্ত এমএনসিতে চাকরি করে বা সেই সমস্ত রেফারেন্স পাওয়াও মুশকিল। যে কারণে ওই বিভিন্ন ওয়েবসাইট আছে, নিশ্চয়ই জানো, নগরী, মনস্টার, এই টাইপের যে, বা এখন আরও যে সমস্ত সাইট এসে গেছে লিঙ্কডইনের মতো, তো সেই সমস্ত সাইটেও কিন্তু এই সমস্ত প্রাইভেট কোম্পানি তাদের ভ্যাকেন্সির খবর দেয় এবং সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায় অনেক ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে ফোন নাম্বার থাকে, সেখানে ফোন কল করে তোমরা ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারো। মানে সোজা তোমরা সেই কোম্পানির অফিসে চলে গেলে এবং সেখানে গিয়ে ইন্টারভিউ সেশন বা যে এক্সামের ব্যবস্থা আছে সেটার মাধ্যমে তুমি চাকরি পাওয়ার যে প্রসেস সেটা স্টার্ট করতে পারো। তো ওকে, তো এইটা কিন্তু মোটামুটি প্রাইভেট যে কোনো কোম্পানিতে চাকরি পাওয়ার, বড় বড় কোম্পানিতে থেকে শুরু করে ছোটোখাটো যে কোনো কোম্পানি, সেখানে চাকরি পাওয়ার একটা ভাস্ট ওয়ে এই সমস্ত জব সার্চ ওয়েবসাইটগুলোর মাধ্যমে। ওকে, এরপরে আর একটা খুব ভালো, মানে যেটাকে আমি মনে করি সবচেয়ে ভালো ওয়ে, যার মাধ্যম দিয়ে এই সমস্ত ভালো এমএনসিতে টপ মোস্ট লেভেলের এমএনসিতেও এন্ট্রি লেভেলেই একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পাওয়া যেতে পারে। সেটা হচ্ছে থ্রু প্লেসমেন্ট ড্রাইভ ফ্রম ইয়োর কলেজ। গ্র্যাজুয়েশনের পর ঠিক যেরকম একটা সময় অনলি বিটেকের মতো কিছু কোর্স, ইঞ্জিনিয়ারিং কোর্স, সেই সমস্ত কোর্স যে সমস্ত কলেজ মানে চালাতো, সেই সমস্ত কলেজেই কিন্তু এই সমস্ত প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হতো, যেখানে কলেজে যারা প্লেসমেন্ট সেল আছে বা প্লেসমেন্টের যে টিম আছে, প্লেসমেন্ট অফিসার্স আছে, তারা বিভিন্ন এই সমস্ত কর্পোরেট সংস্থা তাদের সঙ্গে টাই আপ করে তাদের যে এইচআর তাদেরকে ইনভাইট করতো কোনো একটা পার্টিকুলার ডেতে প্লেসমেন্ট সেল সেখানে অ্যাটেন্ড করার জন্য। এবং সেখানে হতো কি, সেখানে তোমাদের মানে যারা স্টুডেন্ট ফাইনাল ইয়ারে তাদের এলিজিবিলিটি চেক করা হতো বিভিন্ন ইন্টারভিউ এক্সামের মাধ্যমে, এবং যারা সেই এলিজিবিলিটি স্ক্রিন পেরিয়ে যেত, মানে যারা সাকসেস হতো, মানে যারা এলিজিবল সোজা কথায়, তারা কিন্তু চাকরিটা ওখান থেকে পেয়ে যেত, অফার লেটার পেয়ে যেত। এবং এটা অনলি এই বিটেক কলেজগুলোতেই এই ফেসিলিটি ছিল। কিন্তু এখন বিটেক ছাড়াও প্রচুর প্রফেশনাল ডিগ্রি কোর্সেস হয়ে গেছে, এবং সেই সমস্ত কোর্সও যে সমস্ত ভালো ভালো বিশেষ করে প্রাইভেট কলেজ যারা এই সমস্ত কোর্সগুলোকে অর্গানাইজ করে, কন্ডাক্ট করে, তারা কিন্তু এই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করছে। বিবিএ, বিসিএ, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, বিএসসি ইন বায়োটেকনোলজি, বিএসসি ইন মাইক্রোবায়োলজি, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এই টাইপের প্রফেশনাল কোর্স। এই প্রফেশনাল কোর্সগুলোর একটাও কিন্তু কোনো বিটেকের কোর্স নয় বা ইঞ্জিনিয়ারিং কোর্স নয়, নর্মাল গ্র্যাজুয়েশন কোর্স, কিন্তু প্রফেশনাল ডিগ্রি কোর্স, এগুলো ব্যাচেলার অফ ডিগ্রি কোর্স। এবং এই কোর্সগুলো করেও কিন্তু আজকের স্টুডেন্টরা ডাইরেক্ট একটা প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে চাকরি পেতে পারে। এবং প্লেসমেন্ট ড্রাইভ মাধ্যমে চাকরি পেতে মানে এটা আবার ভাবাটাও ভুল যে এই সমস্ত কলেজে যদি এই সমস্ত কোর্স নিয়ে একবার অ্যাডমিশান নিতে পারি, তাহলেই ওই প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে আমি চাকরিটা পেয়ে যাব, তা নয়। সেখানে ওই কোম্পানিরা আসবে, কোম্পানির এইচআর আসবেন, এসে তোমাদের দক্ষতা বুঝে তোমাদের যে এক্সাম, সেই এক্সাম বা ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের যাচিয়ে নেবে, এবং তার সেই জায়গায় যদি তুমি ঠিকমতো নিজেকে প্রমাণ করতে পারো, তবেই চাকরিটা পাবে। ওকে, তো তাহলে তোমাদের অনেকেই মনে হতে পারে যে তাহলে আর এই কলেজে প্লেসমেন্ট ড্রাইভের আমার এক্সট্রা ফেসিলিটির কী আছে?
সেই আমি যদি ওয়াক ইন ইন্টারভিউতেও যাই, সেখানে আমাকে ইন্টারভিউ দিতে হচ্ছে, সেখানেও এক্সাম দিতে হচ্ছে, আবার এই কলেজের প্লেসমেন্ট ড্রাইভেও ইন্টারভিউ এক্সামের মাধ্যম দিয়েই তো আসতে হচ্ছে, চাকরিটা পেতে হচ্ছে। তাহলে আর পার্থক্যটা কিসের? পার্থক্য একটা বিশাল বড় আছে। সেটা হচ্ছে এটাই যে তুমি প্রথম কথা যে কলেজে এই কোর্স করছো, সেই সমস্ত কলেজ কিন্তু এই ইন্টারভিউগুলো কীভাবে ক্র্যাক করতে হয়, কীভাবে এই ইন্টারভিউ যে এক্সাম, সেই এক্সামগুলো কীভাবে দিতে হয়, মক টেস্ট বলো বা মক ইন্টারভিউ বলো, তার মাধ্যমে তোমাদের কিন্তু তৈরি করবেন, তোমাদের ট্রেনিং দেবেন সেইভাবে। এবং এই সমস্ত এমএনসিতে চাকরি পাওয়ার জন্য একটা ভীষণ ইম্পর্টেন্ট স্কিল দরকার হয়, সেটা হচ্ছে সফট স্কিল। ওকে, মানে লোকজনের সঙ্গে কথা বলার যে টেকনিক, বিশেষ করে কমিউনিকেশান স্কিল, যেটা মানে তোমার ইংলিশ স্পোকেন পাওয়ার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখনও আমাদের টপ লেভেলের এমএনসিগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তত ইন্টারভিউয়ের সময় তোমাকে ফ্লুয়েন্ট ইংলিশ বলতেই হবে। অনেকেই বেঙ্গলি মিডিয়াম থেকে যে সমস্ত স্টুডেন্টরা এই সমস্ত কলেজে পড়ে, তাদের হয়তো ইংরেজি লিখতে বা পড়তে কোনো অসুবিধা হয় না, কিন্তু বলতে গেলে সেই ফ্লুয়েন্সিটা আসে না, কিন্তু সেটার দরকার হয়, সেই কনফিডেন্সটা আসে না, সেটার কিন্তু দরকার হবে এই সমস্ত ইন্টারভিউতে। তো যাতে সেই ফ্লুয়েন্টলি ইংলিশটা বলতে পারো, সেটারও ট্রেনিং কিন্তু এই সমস্ত কলেজ দেয়। মানে সোজা কথায়, তোমার যে টেকনিক্যাল স্কিল সেট নিতে গেছো বা তোমার যে পড়াশুনোর বিষয়বস্তু, সেটা তো সেই কলেজ শেখাবেই, তার সাথে সাথে তোমাকে এই সমস্ত ইন্টারভিউ বা এই সমস্ত এক্সাম যাতে ক্র্যাক করতে পারো, তার যে টেকনিক, সেটাও কিন্তু শেখাবে। তো যার ফলে তোমরা অনেক এক্সট্রা বেশি জব রেডি হয়ে উঠতে পারো। ওকে, আর তারপরে যেটা আর একটা ভীষণ ভালো ফেসিলিটি এই প্লেসমেন্ট ড্রাইভগুলো, সেটা হচ্ছে এটাই যে তোমার নিজের চেনা জানা পরিবেশে, নিজের কলেজেই এই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হচ্ছে। এবং যে কোম্পানি এসছে তোমাদের এই টেস্ট নিতে এবং নিয়ে যারা এলিজিবল তাদের চাকরিটা দিতে, তারা অলরেডি সেই কলেজের সাথে তাদের পরিচিতি আছে। মানে তোমাকে তারা জানে যে এই কলেজের স্টুডেন্ট হিসেবে। তো সেই একটা যে রেফারেন্স, যে হ্যাঁ এই কলেজের স্টুডেন্ট এই ছেলেটি, সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ এফেক্ট দেয় তোমার সিলেকশান করার ক্ষেত্রে। কারণ তুমি একজন আননোন, সে বাইরে থেকে গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিল, এবং সেখানে যদিও বায়োডাটাতে সবই লেখা থাকবে তুমি কলেজ অমুক তমুক থেকে আছো, সবই ঠিক আছে, কিন্তু তাও কোনো একটা কোম্পানি যখন কোনো একটা কলেজে আসছে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করতে, তখন এটা খুবই স্বাভাবিক যে সেই কলেজের অনেক অ্যালামনি বা অনেক প্রাক্তন স্টুডেন্ট, তারাও কিন্তু ওই কোম্পানিতে হয়তো চাকরি করে, যার ফলে সেই কোম্পানির যারা এইচআর, তাদের মধ্যে অলরেডি একটা ধারণা আছে যে এই কলেজ থেকে ভালো ক্যান্ডিডেট পাওয়া যায় বা ভালো এমপ্লয়ি পাওয়া যেতে পারে। এই ধারণাটা নিয়েই কিন্তু তারা আসে, যেটা কিন্তু অবশ্যই তোমাদের একটা চাকরিটা পেতে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে। ওকে, সো অবশ্যই আমি তোমাদের বলবো যে তোমরা যারা গ্র্যাজুয়েশান করতে চাইছো, মানে ক্লাস 12 স্টুডেন্ট এবং এই 2025-26 সেশনই গ্র্যাজুয়েশান করবে, তারা কিন্তু তোমাদের পছন্দের যে স্কিল সেট, মানে তোমাদের যে অলরেডি যে ট্রেডস আছে এবং তুমি যে তোমার এলিজিবিলিটি আছে, এই সবগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো চুজ করতে পারো। কারণ তাহলে হবে কি, গ্র্যাজুয়েশান কোর্সটা কমপ্লিট করার পরেই ডাইরেক্ট ডিগ্রির সাথে সাথে হাতে একটা কোম্পানির অফার লেটার নিয়ে বেরোতে পারো সেই কলেজ থেকে। কারণ একমাত্র এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোই কিন্তু, আর এটাও মাথায় রাখবে যে সমস্ত কলেজ নয়, ম্যাক্সিমাম কলেজেই মানে এই প্লেসমেন্ট ড্রাইভের কিন্তু সেরকম আয়োজন হয় না। কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজেস আছে যেখানে কিন্তু এই প্লেসমেন্ট ড্রাইভের রেগুলার, মানে প্রতি বছর এবং এক নয় একাধিক প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয়, এবং যেখান দিয়ে প্রচুর স্টুডেন্ট, তারা যারা এলিজিবল সত্যিকারে, তারা কিন্তু চাকরিটা পায়। কারণ প্রাইভেট সেক্টরে মনে রাখবে প্রচুর ভ্যাকেন্সিস আছে, প্রচুর কাজের যেমন ক্ষেত্র খুলছে, ঠিক সেরকম এই কাজ করার জন্য প্রচুর এমপ্লয়ির নিড আছে, কিন্তু ওই মানে সঠিক এমপ্লয়ি মানে অনেক সময় পাওয়া যায় না, ম্যাচ করে না, যে তাদের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ কোনো ক্যান্ডিডেটই নেই, যে কারণে তাদের ভ্যাকেন্সিটা থেকে যায়। এবং সেই ক্ষেত্রে ওই কলেজ থেকে ধরো কোনো একটা কলেজে ধরো এই কোম্পানি এলো, চাকরির ইন্টারভিউয়ের মানে অ্যাটেন্ড করলো, মানে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করলো, এবং আলটিমেটলি তারা ওই এক্সাম বা তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে এটা বুঝতে পারলো যে কোনো ক্যান্ডিডেটই এলিজিবল নয়, তাদের যে জব রোল সেখানে
সেট করবে না, মানে ম্যাচ করছে না আর কি, তাহলে সেখান থেকে কেউই চাকরি পাবে না। তো যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে ওই নিজের স্কিল সেটটা ডেভেলপ করো, নিজের যে বিষয় নিয়েই পড়াশোনা করো। বিবিএ যদি করো তাহলে নিজের ম্যানেজমেন্টের যে স্কিল সেট সেগুলোকে টপ লেভেলে নিয়ে যাও, নিজের সফট স্কিলটাকে একদম মানে সেরার জায়গায় নিয়ে চলে যাও। সফট স্কিল ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বিবিএ বিশেষ করে যারা করছো তারা এমনিতেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করবে, তো সেখানে সফট স্কিলটাই কিন্তু মেন হাতিয়ার তোমাদের, তো সেটাতে তোমাদের পারদর্শী হতেই হবে। তো বিবিএর মতো কোর্স যারা করছো তারা নিজেদের এই সমস্ত স্কিলগুলোকে তৈরি করো, শুধু তৈরি নয় একদম টপ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তার সাথে বিসিএর মতো কোর্স যে করছো তার একদম কোডিংয়ের সফটওয়্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজগুলোকে শিখে যাতে নিজেই কোনো কোড লিখে সফটওয়্যার বানাতে পারো, বা কোনো একটা ইকুয়েশান, কোনো একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশান সেই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনভার্ট যাতে মানে ইকুয়েশানটা মাথার মধ্যে আসতেই অটোমেটিক্যালি তোমার ব্রেনে যাতে চলে আসে যে সেই ল্যাঙ্গুয়েজে কীভাবে কনভার্ট হবে। তো এইরকম একটা স্কিল সেট তৈরি করো যে প্রোগ্রামিং একদম প্রোগ্রামার, তুমি একজন প্রোগ্রামার হয়ে গেলে 4 বছর ধরে পড়াশোনা করে, এখন 4 বছরে হয়ে গেছে কোর্সগুলো। তো সেই লেভেলের স্কিল সেট তৈরি করো। যে ফিল্ডে পড়াশুনো করবে সেই ফিল্ডের যে সমস্ত স্কিলগুলো আছে, যে সমস্ত টেকনিক্যাল স্কিলগুলো রয়েছে, যতটা পারো নলেজ নিয়ে সেই স্কিলগুলোকে ডেভেলপ করে ওই সফট স্কিলটাকে একটা কমন ব্যাপার রাখো, যে ফিল্ডেই কাজ করো, যে ফিল্ডেই পড়াশুনো করো, সফট স্কিলটা একটা কমন ফ্যাক্টর, সেটাকে ডেভেলপ করো। এবং আলটিমেটলি এই সমস্ত প্লেসমেন্ট ড্রাইভে যখন তোমরা বসবে তখন কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটাই 99%। ওকে, তো যেটা বলার যে যদি চাও যে গ্র্যাজুয়েশন করার পরেই একটা ভালো এমএনসিতে চাকরি, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স চয়েস করা উচিত। আর যারা গ্র্যাজুয়েশন করে নিয়েছো অলরেডি, বা গ্র্যাজুয়েশন অলরেডি কোর্সে অ্যাডমিশান নিয়ে নিয়েছো, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে হয়তো পড়ছো, বা এই বছর হয়তো গ্র্যাজুয়েট হয়ে গেছো, এইরকম যে সমস্ত স্টুডেন্ট আছো তাদের প্রত্যেককে আমি বলবো, সাজেস্ট করব যে তারা নিজেদের যে ফিল্ড, কোনো একটা টেকনিক্যাল ফিল্ড যদি নিয়ে পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই মাস্টার্স করে নাও। ধরো তুমি বিএসসি ইন বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেছো, সেক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর এমএসসি ইন বায়োটেকনোলজি এরম টাইপের কোর্স করা উচিত। বা যদি বিএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়ে পড়ে থাকো তাহলে অবশ্যই এমএসসি ইন মিডিয়া সায়েন্স নিয়ে মানে পড়ে নিজের মাস্টার্সটা কমপ্লিট করে নাও। কারণ এই মাস্টার্স যদি কমপ্লিট করে নিতে পারো তাহলে ভবিষ্যতে চাকরিটা যেমন অনেক বেটার পাবে, কারণ সেই এমএসসি করার পরও আলটিমেটলি প্লেসমেন্ট ড্রাইভ আয়োজন হবে এবং সেইখানে তুমি একটা বেটার চাকরি পাবে, সেটার যেমন সম্ভাবনা থাকছে ঠিক তেমন পরবর্তীকালে একবার চাকরি পাওয়ার পর যখন পদোন্নতির ব্যাপার থাকবে বা প্রমোশন বা স্যালারি হাইকের ব্যাপার থাকবে, তখন ওই ডিগ্রিটা কিন্তু তোমাকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দেবে। এটা কিন্তু মাথায় রাখবে। আর এইগুলোকে তো গেল টেকনিক্যাল কোর্স, পার্টিকুলার কেউ যদি নিয়ে কেউ গ্র্যাজুয়েট হয়ে থাকো তাদের জন্যে। আর যারা ধরো এই টেকনিক্যাল কোর্স নিয়েও পড়েছো বা যারা নন টেকনিক্যাল কোনো কোর্স নিয়ে পড়েছো, ব্যাচেলর অফ আর্টস বা বিএসসি অন্য কোনো সাবজেক্ট নিয়ে, হসপিটালিটি হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই টাইপের কোনো সাবজেক্ট নিয়ে, বা ধরো বিবিএ করেছো, ওকে, বিকম করেছো, এই টাইপের নর্মাল সাবজেক্ট নিয়ে, বা ইভেন যারা বিটেক করেছো, সেটাও যদিও একটা টেকনিক্যাল কোর্স, তারা এমটেক করতে পারো। কিন্তু আমি বলবো এই টেকনিক্যাল কোর্স নিয়েও যদি তোমরা পড়াশুনো করে থাকো অথবা অন্য কোনো লাইন নিয়েও যদি পড়াশুনো করে থাকো, ফর এভরি স্টুডেন্ট ফ্রম এভরি স্ট্রিম শুধু কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েশান। এটা করার পর যে কোর্সটা আমি মনে করি যে একটা ইউনিভার্সাল কোর্স, যে কোনো গ্র্যাজুয়েট তারা এই কোর্স করে ফেসিলিটি পাবেই, এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবেই, সেই কোর্সটা হচ্ছে এমবিএ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তুমি আর্টস নিয়ে গ্র্যাজুয়েট হও, কমার্সের গ্র্যাজুয়েট হও, ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট হও, বা সায়েন্সের কোনো স্ট্রিম নিয়ে গ্র্যাজুয়েট হও, নো ম্যাটার, এমবিএটা যদি ঠিকমতো করে নাও, এমবিএ থেকে যে শিক্ষাগুলো আছে সেটা যদি ঠিকমতো একবার নিয়ে নিতে পারো, তাহলে এই যে জব রেডিনেস সেটা আর তোমাকে আলাদা করে মানে তৈরি করতে হবে না। কারণ ওই কোর্সটাই হচ্ছে তোমাকে জব রেডি করে তোলার জন্যেই ডিজাইন করা, ওই কোর্সটা এমবিএ।
যে কোনো বিজনেস অর্গানাইজেশনকে রান করানো এবং সেই রান করিয়ে সেখান থেকে প্রফিট আর্ন করানোর কমপ্লিট টেকনিক এই MBA কোর্সে শেখানো হয়। যার ফলে শুধু চাকরি নয়, চাকরি তো পেতে পারোই, ভালো চাকরি পেতে পারো MNCতে টপ লেভেলের যে কোনো ম্যানেজমেন্ট লেভেলের একদম হায়ার কি ওয়াইজ যদি একদম টপ লেভেলের ডেজিগনেশানও দেখো সেখানেও কিন্তু যেতে পারো এই MBA ডিগ্রিটা দেখিয়ে MBA ডিগ্রিটার সাহায্যে। অবশ্যই তোমার মধ্যে সেই কোয়ালিটিসও থাকতে হবে, এটা তো বলাই বাহুল্য। এটা ছাড়াও চাকরির দুনিয়া ছাড়াও যদি মনে করো যে আমি একটা বিজনেস করব, আমি কোনো জায়গায় চাকরি করব না, আমি নিজেই নিজের বিজনেস দাঁড় করাবো, নিজেই স্টার্ট আপ করবো, নিজেই বিজনেস করব, সেই কনফিডেন্সটা তো আসবেই। সেই বিজনেস করার যে খুঁটিনাটি যে টেকনিক সেটাও তুমি অলরেডি ওই কোর্সের মধ্যে শিখে গেছো, যার ফলে তুমি একটা ক্লিয়ার পাথ পাবে যে কীভাবে একটা বিজনেস স্টার্ট করবে এবং সেটাকে আস্তে আস্তে বড় করবে এবং তারপর আস্তে আস্তে সেটাকে একদম টপ লেভেলে নিয়ে যাবে। এই হচ্ছে MBA। সো আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে কোন কোর্সটা করলে ভবিষ্যতে বিশেষ করে প্রাইভেট সেক্টরে চাকরির জন্য আর যাই হোক ভীষণ কোনো প্রবলেমে পড়তে হবে না। যদি এই সমস্ত কোর্স নিয়ে আরও ডিটেলে কিছু জানতে চাও বা MBA যদি করতে চাও সেক্ষেত্রে স্পেশালাইজেশনটা একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। তোমার কোন স্পেশালাইজেশনটা চয়েস করা উচিত হবে এই সমস্ত ব্যাপার নিয়ে, বা কোন কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে খুব হাই কোয়ালিটি এডুকেশান প্রোভাইড করা হয় এবং কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে যদি জানতে চাও আমার থেকে তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।